পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এই নিয়ে এখনও যারা কনফিউজড আছেন, 4 মে ফল বেরোলে ঠিক কী ছবি হতে চলেছে পশ্চিমবঙ্গের, এই নিয়ে যাদের মধ্যে এখনও সন্দেহ ঢুকে রয়েছে তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। দেখুন, এখানে আমি 3টে সিনারিও আপনাদের দেখাবো। নাম্বার 1 হচ্ছে যে ভোট ব্যাংকের হিসেব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে ভোটটা রয়েছে, আমাদের ওপিনিয়ন পোল, আমরা যে বিভিন্ন রকম সেগমেন্টে কাজ করছি সেখান থেকে কি ডেটা উঠে আসছে। নাম্বার 2, বিজেপি যদি খুব খারাপ ফলাফল করে, ওই যে বলছে না 50-এর নিচে নেমে যাবে, বিজেপি 30টা আসন পাবে না, গতবারের থেকে কমে যাবে, এরকম প্রত্যেক জেলায় ঠিক কী ছবিটা দাঁড়িয়ে আছে, বিজেপির সব থেকে খারাপ ফল হলে কি হতে পারে। আর 3 নম্বর সিনারিও যেটা আপনাদের দেখাবো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে ধরুন কোনো কারণে মেজরিটি 148 বিজেপি টাচ করলো না, তার নিচে বিজেপি রইল, তাহলে সরকারের চিত্রটা কি দাঁড়াবে, কে সরকার করতে পারে, কতদিন চালাতে পারে, সেই ছবিটাও আপনাদের সামনে নিয়ে আসবো। অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে সোজা কথায় ডিফেন্সিভ ভিডিও। বিজেপির সব থেকে খারাপ ফল হলে পশ্চিমবঙ্গের চিত্রটা কি হতে পারে, এবং তারপরও বিজেপি কি সত্যিই সরকারে আসার মতো জায়গায় আছে ওই খারাপ ফল হলে, সেটাই এক এক করে আপনাদের সামনে দেখাবো। এবার এটা করার জন্য যেটা আমরা সব থেকে গুরুত্বপূর্ণ ধরি সেটা হচ্ছে ডেটা অ্যানালিসিস। সো আমি প্রথমেই যে রেফারেন্স পয়েন্টটা আপনাদের ধরছি সেটা হচ্ছে 2021 এবং 2024 আগের দুটো জেনারেল ইলেকশন যেটা হয়ে গেছে। পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ইলেকশনের ডেটা ধরে লাভ নেই, ওখানে তো ভোট হয় না, ভোট লুট হয়, সুতরাং ওগুলো কোনো রেফারেন্স নয়। এই ভোটেও লুট হয়, এখানেও অনেক কিছু কারচুপি চলে, কিন্তু তাহলেও কেন্দ্রীয় বাহিনী থাকে, সেন্ট্রাল ইলেকশন কমিশনের নজর থাকে, সুতরাং সেই ডেটাটাকে নেওয়ার আমরা চেষ্টা করেছি। 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের ভোট ছিল 48% কাছাকাছি, বিজেপির ভোট ছিল 38% কাছাকাছি, বামফ্রন্ট এবং আইএসএফ 7% কাছাকাছি, কংগ্রেস 3% কাছাকাছি, অন্যান্য এবং নোটা মিলে 4% কাছাকাছি। এবার 2024-এ যখন লোকসভা নির্বাচন হলো, তখন তৃণমূল কংগ্রেস আসন অনেকটা বাড়িয়ে নিল, তারা 29টা লোকসভা আসনে পৌঁছে গিয়েছিল, বিজেপি 18 থেকে কমে 12টা আসনে চলে এসেছিল, কিন্তু ভোট শতাংশের হিসেব বলছে বিজেপি কিন্তু পরিস্থিতি অনেকটাই মজবুত করে ফেলেছে। 48% থেকে 46% নেমে এসেছিল তৃণমূল কংগ্রেস। ওই যে 2% সুইংটা হয়েছিল, সেটা অ্যাকচুয়ালি গিয়েছিল কংগ্রেসের দিকে, না কোনো হিন্দু ভোট ভাঙেনি। যেটা হয়েছিল, সংখ্যালঘু ভোটটা তৃণমূল কংগ্রেস থেকে সুইং হয়েছিল এবং সেটা কংগ্রেসের দিকে গিয়েছিল। তার ফলেই কংগ্রেস একা 294টা আসনে লড়বে বলছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কংগ্রেসের এবারের নির্বাচনে বেশ একটা ভালো পজিটিভ জায়গা রয়েছে। অন্যদিকে বিজেপি 38% থেকে 39% পৌঁছে গিয়েছিল। তার কারণ হচ্ছে, বামেদের যে 7% ভোট ছিল, সেখান থেকে 1% সুইং হয়েছিল, যেটা চলে গিয়েছিল বিজেপির বাক্সে, এবং অন্যান্য এবং নোটা মিলে যে 4% ক্যাটাগরিটা ছিল, সেখানে কোনো রকম কোনো চির ধরেনি, সেই ভোটটা তাদের কাছেই ছিল। এবার এখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে বিজেপির আসন সংখ্যা কমলেও ভোট ব্যাংকটা কিন্তু তারা অটুট রাখতে পেরেছিল। 2019-এ যে উত্থানটা তাদের শুরু হয়েছিল, 2021-এ গিয়ে সেটা অনেকটা স্টেবিলাইজ হয়, এবং 2024-এ গিয়ে সেখানে কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে ভোট ব্যাংকটা ছিল এতদিন, যেটা বলা হচ্ছিল বামের ভোট রামে এসেছে, এখন কিন্তু আর সেটা বলা যাবে না, এই ভোটটা রামের ভোট হিসেবেই কনসিডার করার মতো জায়গা চলে এসছে। এবার এই যে তৃণমূল কংগ্রেসের 46% ভোট হয়েছিল 2024-এ, সেই জায়গাটায় একটু কাটাছেঁড়া করব। এই 46% কি কমতে চলেছে, বাড়তে চলেছে, একই জায়গায় স্ট্যাগনেন্ট থাকবে, কি সিচুয়েশন এখন দাঁড়িয়ে আছে? এই 46% ভোটটা কোথায় যাবে, কিভাবে দাঁড়াবে, সেটা বুঝতে গেলে এই ভোট ব্যাংকটাকে একটু ভাঙার দরকার আছে। কিভাবে ভাঙছি দেখুন, এখানে এই 46% ভোট ব্যাংকে যদি আমরা বুথ ওয়াইজ দেখি, আমরা যদি বিধানসভা ওয়াইজ দেখি, ক্যালকুলেট করে যে ডেটাটা পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে মুসলিম যে ভোট ব্যাংক রয়েছে তার 28% যাচ্ছে তৃণমূলের বাক্সে, মানে ওভারঅল প্রায় 85%, 88% মতো যাচ্ছে, যেটা সামগ্রিক ভোট ব্যাংকের 28%, যেটা তৃণমূলের বাক্সে যাচ্ছে। মহিলা ভোট মানে লক্ষ্মীর ভাণ্ডারের ভোট, সেখানেও 12% মতো ভোট যাচ্ছে তৃণমূলের বাক্সে। 28 আর 12 40%, বাকি 6%-এর হচ্ছে 3% ডিভিডেড ভোট ব্যাংক, মানে এই শাসক দলটা আছে বলে আমরা বেশ করে কমে মেরে খেতে পাচ্ছি, এরকম যে জায়গাটা রয়েছে, বা এদের কাছ থেকে কিছু সুবিধা পেয়েছি, সেই কারণেই এখন মা মাটি মানুষ জিন্দাবাদ বলে যাচ্ছি, এরকম 3% ভোট রয়েছে। আর 3% ভোট রয়েছে, যেটা অঙ্ক বলছে, যেটা হিসেব বলছে, 2021 আর 2024-কে যদি কম্প্যারিজন করা হয়,
হয়, তাহলে ওই যে 65 লক্ষ ভুয়ো ভোটার বাদ গেছে, তার মধ্যে থেকে 3% ভোট রয়েছে। মানে ওই মৃত সঙ্গীত শিল্পী উন্নয়নের জোয়ারে ভেসে এসে যে ভোট দিতেন, এরকম ভোট ব্যাংক সংখ্যাটা আরও বাড়তে পারে, কিন্তু মোটামুটি 3% মতো সেইখানে একটা ভোট রয়েছে। এই ছবিটা ক্লিয়ার হচ্ছে। এখন যেহেতু ভোট ব্যাংকের আমরা স্প্লিটটা করে নিলাম, এখন দেখা যাক এই ভোট ব্যাংকটা বাড়বে না কমবে, কোন জায়গাটায় থাকছে। 46% ভোট ব্যাংক রয়েছে, যার মধ্যে মুসলিম ভোট ব্যাংক বললাম 28%। এর মধ্যে এসআইআর যে এখন অ্যাডজুডিকেশন চলছে, সেখান থেকে 2% ভোট বাদ যাওয়ার সম্ভাবনা আসছে। এখানেই ওই যে বলছিল না কোথায় রোহিঙ্গা কোথায় বাংলাদেশি, এই যে 12 লক্ষ অলরেডি বাদ গেছে, আরও প্রায় 10-11 লক্ষ বাদ যাওয়ার যে সম্ভাবনা আছে, সেটা কিন্তু এই মুসলিম ভোটের মধ্যে যারা রোহিঙ্গা বাংলাদেশি যারা ছাপ্পাটা দিচ্ছিল সেই ভোটটা বাদ যাবে, সেটার সংখ্যা 2%, আরও বাড়তে পারে, কিন্তু আমি বেয়ার মিনিমাম ফিগার 2% নিয়ে হিসেব করছি। অন্যদিকে বাম আইএসএফ জোট হয়েছে, আইএসএফ একটা ভালো সংগঠন বাড়িয়েছে বহু জায়গায়, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় এবার কিন্তু আইএসএফের ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হুমায়ুন কবির দল থেকে বেরিয়ে গেছে, সেও যে ভোটটা ভাঙবে সেটা মুসলিম ভোট ভাঙবে, মিমের সঙ্গে জোট করেছে, ফলে ওটা আরও জোরদার হচ্ছে। এবং এর পাশাপাশি কংগ্রেস আলাদা লড়ার সিদ্ধান্ত নিয়েছে, ফলে এইখান থেকেও কিন্তু মুসলিম ভোট ব্যাংক থেকেও আরও টোটাল 2%, অর্থাৎ বাম, কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন কবির, আইমিম সবাই মিলে 2% মিনিমাম ভোট ভাঙার মতো জায়গায় রয়েছে। বিভিন্ন জায়গার ওপিনিয়নের ইঙ্গিত সেটাই দিচ্ছে। অর্থাৎ মোট 4% মুসলিম ভোট এবার কিন্তু তৃণমূলের বাক্স থেকে আউট হয়ে যেতে চলেছে, মানে 24% মুসলিম ভোট দাঁড়াচ্ছে। মহিলা ভোট যেটা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের ভোট 500 টাকা বেড়ে গেছে, তাহলে কি ওইখানে ভোটটা বাড়বে? না, যেটা ইঙ্গিত দিচ্ছে, যেটা হিসেব বলছে, স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে মহিলা ভোট, ওখান থেকে বাড়ার কোনো জায়গা নেই। উল্টে 2% মহিলা ভোট কিন্তু বলছে যে ক্ষমতায় যেই আসুক, তৃণমূলই থাকুক, বিজেপি আসুক, অন্য কেউ আসুক, এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। যদি বন্ধ করে সেই সরকার উল্টে যাবে। এবং এদের ঘরের বেশিরভাগ ছেলে মেয়েই যেহেতু ওই বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে, তাদের ফিডব্যাক হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধ হবেই না, উল্টে বেটার পাবো। কিন্তু এরা থাকলে এখানে ওই আরজি কারের মতো ঘটনা ঘটবে, কসবা ল কলেজের মতো ঘটনা ঘটবে, ফলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কিন্তু এবার আর এইদিকে ভোটটা দেবো না, আমরা বিজেপির দিকে ভোটটা দেবো। ফলে মহিলা ভোট বাড়ার জায়গা নেই, উল্টে 2% একটা সুইং বিজেপির দিকে দেখাচ্ছে। ডিভিডেন্ড যে ভোট ব্যাংক রয়েছে, অর্থাৎ এই শাসক দল আছে বলে যারা করে কমে খাওয়ার সুযোগ পাচ্ছে, সেখান থেকেও 1% একটা ভোট, হিন্দু ভোট কিন্তু সুইং দেখাচ্ছে। তার কারণ তারা দেখছে যে এই সরকার হিন্দু ধর্মকে নিয়ে কীভাবে কী করছে, বা যেভাবে দুর্নীতির জালে জড়িয়ে গেছে, এই দলটা করি বলতে লজ্জা লাগছে, এরকম ফিডব্যাক কিন্তু অনেকেরই আছে। ফলে 1% একটা সুইং সেখানে আছে। আর এই যে এসআইআর, সেই এসআইআরের যে 3% ভোটটা হতো, যে ছাপ্পার ভোটটা হতো, সেটা কার্যত বন্ধ হবে, ফলে সেটা 0%-এ দাঁড়াচ্ছে। অর্থাৎ ফাইনাল কাউন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 24% মুসলিম ভোট, মহিলা ভোট 10%, 34%, আর ডিভিডেন্ড ভোট ব্যাংক 2%, মোট 36%-এ এরা দাঁড়িয়ে থাকছে। তাহলে এই ভোট যদি তারা পায়, 2026-এর হিসেবটা কীরকম দাঁড়াতে পারে? তৃণমূল কংগ্রেস পেতে পারে 36% ভোট, বিজেপি 43% ভোট পেতে পারে। কী করে 43% হচ্ছে? 2% মহিলা ভোট তৃণমূলের বাক্স থেকে বেরোচ্ছে, 1% ডিভিডেন্ড ভোট ব্যাংক তৃণমূলের বাক্স থেকে বেরোচ্ছে, এবং বামেদের থেকে 1%, মানে হরগোবিন্দ দাস, চন্দন দাস কাণ্ড দেখার পর বামেদের 1% ভোট তারা কিন্তু ডিসাইড করেছে এবারে যদি বাঁচতে হয়, এবার পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে, এবং সেটা বামেরা নয়, বামেদের হিন্দু ভোটের 1% বিজেপির দিকে সুইং দেখাচ্ছে। ফলে ওখানে 3%, এখানে 1%, মোট 4%, 39% থেকে 43%-এ পৌঁছে যেতে পারে বিজেপি। বামফ্রন্ট কংগ্রেস খুব স্বাভাবিকভাবে 5%-এ নেমে চলে আসতে পারে, বা 5.5%-এর কাছাকাছি হতে পারে যদি আইএসএফ সংখ্যালঘু ভোটটা কিছুটা নিয়ে নেয়। কংগ্রেস তারা 5% থেকে 6%-এ পৌঁছে যেতে পারে, কেননা ওই যে ভোটটা মালদা মুর্শিদাবাদে আছে, এবার কিন্তু কংগ্রেসের দিকে অনেকটাই দেখাচ্ছে সেখানে। এবং অন্যান্যদের মধ্যে এখানে হুমায়ুন কবির এবং মিমকে ধরা আছে, যারা কিন্তু 1% ভোটের সুইং নিজেদের দিকে করাতে পারে। অর্থাৎ 36% তৃণমূল, বিজেপি 43%, বাম কংগ্রেস জোট 5%, বাম আইএসএফ জোট 5%, কংগ্রেস 6%, এবং অন্যান্যরা 5%-এ গিয়ে দাঁড়াতে পারে। কিন্তু এখানে যদি টোটাল ট্যালি করেন, তাহলে কিন্তু দেখবেন এটা 100% হচ্ছে না। কেন 100% হচ্ছে না? কেননা আমরা এসআইআরের 2% যেটা মুসলিম ভোট রয়েছে, যেটা বাংলাদেশি রোহিঙ্গা হতে পারে, সেইটা বাদ যাচ্ছে ধরে নিচ্ছি, এবং 3% যেটা এই 65 লাখ মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার বাদ গেছে, সেখান থেকে বাদ যাচ্ছে ধরে নিচ্ছি। তাহলে এই 2 আর 3 5% টোটাল কম হচ্ছে। তাহলে এখন 95%-এর মধ্যে এরা এইটা পাচ্ছে। এটাকে যদি 100%-এর হিসেবে ফেলা হয়, তাহলে অ্যাকচুয়ালি যে জায়গাটা
দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2026, মানে ফার্স্ট কলাম যেটা রয়েছে সেটাকে ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ওই 85 সিট আর 209 সিটটা একটু পরে ব্যাখ্যা করছি। যেটা 2026 লেখা রয়েছে ওই কলামে দেখুন, তৃণমূলের ভোট দাঁড়াতে পারে 38%, বিজেপির ভোট দাঁড়াতে পারে 45%, থার্ড ফ্রন্ট অর্থাৎ এখানে বাম, কংগ্রেস, আইএসএফ, মিম, জেইউপি সবাইকে ধরে নিয়ে তাদের ভোট দাঁড়াতে পারে 15%, এবং 2% হচ্ছে অন্যান্যরা। অন্যান্য মানে একদম ছোট ছোট দল, এসইউসিআই বা নির্দল ফিরদল যারা দাঁড়াচ্ছে, এবং নোটা মিলে 2%-এর কাছাকাছি ভোট দাঁড়াতে পারে। এবার এটা যদি পশ্চিমবঙ্গের সামগ্রিক হিসাবে হয়, আপনাদের আমি আগেই বলেছি যে পশ্চিমবঙ্গকে দুভাগে ভাগ করতে হয়। একটা হচ্ছে 85টা আসন যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু, আর আরেকটা হচ্ছে 209টা আসন যেখানে হিন্দু ভোটের আধিক্য বেশি রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবে ওই 38% ভোট দাঁড়ালে এই যে 85টা আসন আছে সেখানে মেজরিটি ভোট তৃণমূলেরই থাকবে, 40%-এর কাছাকাছি তারা ভোট পেতে পারে। বিজেপির ভোট খুব বেশি হলে সেখানে 25%-এর কাছাকাছি যেতে পারে, এবং এই যে থার্ড ফ্রন্ট রয়েছে মানে বাকি সবাই মিলে এরা 33%-এর কাছাকাছি যেতে পারে। মানে এখানে ম্যাক্সিমাম সিট কিন্তু তৃণমূলের দিকে কনভার্ট হবে। বিজেপি ভোট কাটাকাটিতে ত্রিমুখী লড়াই যেখানে হবে সেখান থেকে কিছু সিট পেতে পারে, এবং কিছু সিট এই থার্ড ফ্রন্টের বাম, কংগ্রেস এরা সবাই মিলে পেতে পারে। অন্যদিকে 209টা যে আসন রয়েছে, যেহেতু 85টা আসনে 40%-এর কাছাকাছি তৃণমূলের ভোট থাকছে, ওখানে তাদের ভোট পার্সেন্টেজ আরও কিছুটা কমবে, মোটামুটি 35%-এর কাছাকাছি পাবে। আর যেহেতু ওভারঅল সারা রাজ্যে 45% ভোট বিজেপি পাচ্ছে, 25% ভোট 85টা আসনে পাচ্ছে, তাহলে এই 209টা আসনে বিজেপির অ্যাভারেজ ভোট কিন্তু 55% অবধি পৌঁছে যেতে পারে। অন্যদিকে থার্ড ফ্রন্ট যারা রয়েছে তারা যেহেতু ম্যাক্সিমাম ওই 85টা সিটেই ভালো ফল করবে, এই 209টা সিটে তাদের ভোট কিন্তু 8 থেকে 10%-এর কাছাকাছি থাকতে পারে। অর্থাৎ এই 209টা আসনে ডিরেক্ট 1:1 ফাইট হবে বেসিক্যালি তৃণমূল এবং বিজেপির মধ্যে, অন্যান্যরা কোনো জায়গাতেই ফ্যাক্টর হচ্ছে না। এই যদি ইকুয়েশন দাঁড়ায়, তাহলে এটাকে যদি আমরা সিটে কনভার্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে প্রথম ওই 2026 যেটা লেখা আছে সেই জায়গাটা বাদ দিন, 85 সিট যেটা আছে সেই জায়গাটাকে দেখুন। যেহেতু 40% ভোট পাচ্ছে তৃণমূল কংগ্রেস, ফলে তারা ওই 85টা আসনের মধ্যে 60 থেকে 65টা আসন জিততে পারে। অন্যদিকে মাত্র 25% ভোট পাচ্ছে বিজেপি, মানে ত্রিমুখী ভোট যেই জায়গাটায় হবে সেখানে কিছু জায়গায় ভোট কাটাকাটিতে হিন্দু আধিক্য যেখানে 35-37% আছে সেখানে বিজেপি বার করতে পারে ম্যাক্সিমাম 8 থেকে 10টা আসন, ওই 85টা আসনের মধ্যে বিজেপি পেতে পারে। এবং থার্ড ফ্রন্ট মানে বাকি সবাই মিলে 33% ভোট পাচ্ছে, মানে তাদের ওখানে সিট কনভার্সন 12 থেকে 15টা হতে পারে। এবার বাকি যে 209টা আসন রয়েছে, মানে একদম লাস্টের যে কলামটা দেখাচ্ছি, সেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 35% ভোট এবং বিজেপি পাচ্ছে অ্যাভারেজ 55% ভোট। অর্থাৎ এই 209টা আসনের মধ্যে ম্যাক্সিমাম প্রায় 90%-এর কাছাকাছি বিজেপির দিকে কনভার্ট করতে পারে, কিন্তু আমরা অতটা যাচ্ছি না, আমরা ধরছি ম্যাক্সিমাম 75-80% বিজেপির দিকে কনভার্ট হতে পারে। তাহলে বিজেপির আসন কত দাঁড়াচ্ছে, 150 থেকে 160টা পেতে পারে এই 209টার মধ্যে। আর তৃণমূল কংগ্রেস বাকি আসনগুলো যেহেতু ডিরেক্ট ফাইট হচ্ছে, তারা বাকি ওই 50-60টা আসন তাদের দিকে টেনে আনতে পারে। এবং যেহেতু এখানে সরাসরি তৃণমূল বনাম বিজেপি হচ্ছে, থার্ড ফ্রন্ট এরা কোনো আসন এই 209টা সেগমেন্ট থেকে কার্যত পাবে না, অন্যান্যদের পাওয়ার তো আশা নেই। এবার এই 85টা আসন আর 209টা আসনকে যদি আমরা ট্যালি করি, দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে যে রেজাল্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 38% ভোট নিয়ে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস 110 থেকে 125টা আসন পেতে পারে, 45% ভোট নিয়ে বিজেপি সারা রাজ্যে 158 থেকে 170টা আসন পেতে পারে, এবং 15% ভোট নিয়ে এই থার্ড ফ্রন্ট সবাই মিলে তারা 12 থেকে 15টা আসন পেতে পারে। 2026-এর যে কলামটা আছে এখানে এই টোটাল ট্যালিটা দেওয়া আছে। এবার যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে আমরা 3টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রেসিডেন্সি অঞ্চল মানে কলকাতা সংলগ্ন অঞ্চল, একটা হচ্ছে রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল অঞ্চল, এবং একটা হচ্ছে উত্তরবঙ্গ অঞ্চল। এইভাবে যদি দেখা যায় তাহলে কোন জায়গা থেকে কতগুলো আসন কোন দলের পক্ষে কীরকম কী আসতে পারে। প্রথমেই আসছি কলকাতা রিজিয়ন, মানে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি, একদম স্ট্রং জোন তৃণমূল কংগ্রেসের জন্য, বারবার আমরা অতীতের নির্বাচনে দেখেছি। সেখানে মোট 109টা আসন আছে। যেহেতু এটা স্ট্রং জোন, আমরা ধরলাম তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল করছে, কিন্তু তাহলেও এই 109টা আসনের মধ্যে তারা 70 থেকে 80টা মতো আসন পেতে পারে। অন্যদিকে যেহেতু তৃণমূলের স্ট্রং জোন, বিজেপি এখানে ভোট অনেকটা বাড়াবে, কিন্তু হয়তো আসন কনভার্সন খুব একটা বেশি এখানে হবে না, ফলে বিজেপি এখানে 25 থেকে 35টা আসন মতো পেতে পারে। অন্যদিকে থার্ড ফ্রন্ট অর্থাৎ এখানে বেসিক্যালি আইএসএফ এই জায়গাটাতে রয়েছে, উত্তর 24 পরগনা এবং বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু পকেটে, তারা 3টে থেকে 5টা আসন এখানে পেতে পারে।
এবার আসছি রাঢ়বঙ্গ, মানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই যে বড় সেগমেন্টটা রয়েছে, এখানে মোট 92টা আসন আছে। এবার এখানে বিভিন্ন জেলাতে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তো দারুণ জায়গায় চলে গেছে বিজেপি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এইসব জায়গাগুলো তো খুব ভালো হচ্ছে, পশ্চিম মেদিনীপুরেও খুব ভালো জায়গা রয়েছে, পূর্ব বর্ধমানে হয়তো সেইভাবে ভালো ফলাফল হবে না, কিন্তু পশ্চিম বর্ধমান, বীরভূম, সেখানেও কিন্তু বিজেপির কনভার্সন রেট দেখা যাচ্ছে। ফলে এই 92টা আসনে ওই যদি ভোটের হিসেব হয়, তাহলে ম্যাক্সিমাম আসনই কিন্তু বিজেপির দিকে কনভার্ট হবে। অর্থাৎ এই রেঞ্জে যে 92টা আসন রয়েছে, সেখানে 30 থেকে 35টা মতো আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, এবং 60 থেকে 65টা আসন বিজেপি কিন্তু নিজেদের দিকে নিয়ে আসতে পারে। এবং থার্ড সেগমেন্ট যেটা দেখাবো, নর্থ বেঙ্গল, যেটা বিজেপির আবার গড় হয়ে গেছে কার্যত, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, এমনকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু যথেষ্ট ভালো করার জায়গা রয়েছে, মালদাতেও করার জায়গা রয়েছে। একমাত্র ওখানে যে সেগমেন্টটা রয়েছে মুর্শিদাবাদ, সেখানে তৃণমূলে ভালো করার কথা, কিন্তু সেখানেও আবার ওই হুমায়ুন কবির, কংগ্রেস, ওদের ভোট কাটাকাটিতে তৃণমূল বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। নদিয়াতে আবার বিজেপির খুব ভালো জায়গা দাঁড়াচ্ছে। ফলে এই যে 93টা আসন আছে, এখানে সব মিলিয়ে 15-20টার বেশি আসন কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে না। বিশেষ করে মালদা অবধি তাদের খাতা ওই 4-5টা আসনেই আটকে থাকতে পারে। অন্যদিকে যেহেতু এটা বিজেপির গড়, সেখানে 65 থেকে 70টা আসন কিন্তু বিজেপি ছিনিয়ে নিতে পারে এই উত্তরবঙ্গ অঞ্চল থেকে। আর থার্ড ফ্রন্ট, বিশেষ করে কংগ্রেস, সেখানে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে বেশ কিছু আসন কিন্তু কনভার্ট করতে পারে, 9 থেকে 10টা আসন তারা এখানে তুলে আনতে পারে। অর্থাৎ গোটা রাজ্যে যদি 294 আসনের দিকে আমরা তাকাই, তাহলে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস 115 থেকে 135 আসনের মধ্যে আটকে থাকছে, 148 মেজরিটি মার্ক তারা পার করার জায়গায় নেই। অন্যদিকে বিজেপি কিন্তু 150 থেকে 170-এ পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে, এবং এটা শুধুমাত্র আমার সমীক্ষা নয়, বিভিন্ন সমীক্ষক দলের যে ডেটা আমরা পাচ্ছি, সেখানেও কিন্তু পার্সেন্টেজ এখানেই দাঁড়াচ্ছে। অন্যদিকে থার্ড ফ্রন্ট যারা রয়েছে, তারা হয়তো শূন্যের গেরো কাটাতে পারে, কিন্তু তারা 12 থেকে 15টার বেশি আসন গোটা রাজ্যে কনভার্ট করার জায়গায় নেই। এই দাঁড়াচ্ছে ওভারঅল চিত্র। এবার আপনাদের জেলা ওয়াইজ একটা ডেটা দেখায়, যেখানে সব থেকে খারাপ ফলাফল করলে কীরকম কী করতে পারে বিজেপি। মোটামুটি আমরা ধরে নিয়েছি যেগুলো একটু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন আছে, যেখানে খুব ক্লোজ মার্জিন হচ্ছে, সেগুলো সব তৃণমূলের দিকে কনভার্ট হবে, বিজেপি সেখানে মোটামুটি দাঁত ফোটাতে পারবে না। 5 থেকে 10,000 বা তার বেশি যে আসনগুলোতে মার্জিন হতে পারে বলে সমীক্ষায় উঠে আসছে, সেগুলো একমাত্র আমরা বিজেপির দিকে ধরছি। এবার জেলা ওয়াইজ আপনাদের সেই ডেটাটা দেখায়। কোচবিহারে 9টা আসন আছে, যেখানে 4 থেকে 7টা আসন মিনিমাম বিজেপি পেতেই পারে। আলিপুরদুয়ারের 5টা আসন রয়েছে, খুব ভালো জায়গায় রয়েছে, 5টা আসনই পাওয়ার কথা, খুব খারাপ হলে 4টা আসন সেখানে পাবে। জলপাইগুড়িতে 7টা আসন রয়েছে, যার মধ্যে 7টাই জেতার মতো জায়গায় রয়েছে, 2-1টা আসন একটু আড্ডাআড্ডি, চলো 5টা আসন মিনিমাম ধরলাম। কালিম্পংয়ে 1টা আসন বিজেপির দিকেই আসবে, তো 0 থেকে 1 ধরলাম। দার্জিলিংয়ে 5টা আসনই জেতার মতো জায়গায় রয়েছে, একটা আসন যদি একটু এদিক ওদিক হয়, তাহলে 4-5টা আসন ধরছি ওখানে। উত্তর দিনাজপুরে 3 থেকে 5টা আসন বিজেপি পেতে পারে। দক্ষিণ দিনাজপুরে 3 থেকে 4টে আসন হতে পারে। মালদা জেলাতে 4টে আসন তো পজিটিভ দেখাচ্ছেই, 6টা আসন অবধি পৌঁছে যাওয়ার মতো একটা জায়গা রয়েছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে 2টো আসন খুব পজিটিভ দেখাচ্ছে, সেটা 4টেও হতে পারে, জঙ্গিপুর, বড়োয়া, এইসব আসনগুলো কিন্তু খুব পজিটিভ দেখাচ্ছে বিজেপির জন্য। নদিয়া যেটা রয়েছে, সেখানে খুব ভালো, প্রায় 14-15টা মতো আসন পাওয়ার মতো জায়গায় রয়েছে। ঠিক আছে, চলো আমরা মিনিমাম ধরলাম 10টা আসন ধরলাম, খুব বেশি হলে 14, 10 থেকে 14-র মধ্যে ট্যালিটা ধরছি। উত্তর 24 পরগনাতেও এবার কিন্তু খুব ভালো ফলাফল হবে, বিশেষ করে ব্যারাকপুর অঞ্চলটাই ভালো হবে, ওদিকে বাগদা অঞ্চল, বনগাঁ অঞ্চল যেটা রয়েছে, সেইখানে ভালো ফলাফল হবে। তাও আমরা ধরলাম 12 থেকে 15টার বেশি পাবে না। দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের গড় খুব বেশি হলে 2 থেকে 4টে আসন বিজেপি এখানে পাবে, আমরা ধরে নিলাম। কলকাতাতে এবার খাতা খোলার সম্ভাবনা রয়েছে, তৃণমূল যথেষ্ট চাপে আছে এসআইআরের পরে, কিন্তু তা সত্ত্বেও 2 থেকে 4টের বেশি আসন পাবে না, ধরে নিলাম। হাওড়াতেও তাই, 2 থেকে 4টে আসন হয়তো বিজেপির দিকে আসবে। হুগলিতে খুব ভালো জায়গায় রয়েছে, তৃণমূল সেখানে খাতা খুলতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন আছে, তাও ধরলাম 8 থেকে 12টা আসন হুগলিতে হবে। পূর্ব মেদিনীপুর 16-0 করার জায়গা আছে, 15-1 করার জায়গা আছে, চলো 12টা মিনিমাম আসন তো বিজেপি পাবেই ওখান থেকে, খুব বেশি হলে 14 অবধি ধরলাম ওখানে। পশ্চিম মেদিনীপুরে সেখানেও প্রায় 9-10টা কনভার্ট হওয়ার জায়গা আছে, 5 থেকে 7টা আসন আমরা ধরেছি সেখানে। ঝাড়গ্রামে 4-0 বা 3-1 ফলাফল হবে, আমরা উল্টো ফলাফল ধরেছি, 1টা মিনিমাম পাবে, 3টে খুব বেশি হলে পাবে। পুরুলিয়াতে
9টার মধ্যে সেখানে মোটামুটি 7-8টা কনভার্ট হওয়ার মতো জায়গায় আছে, চলো আমরা 4টে থেকে 6টা ধরলাম। বাঁকুড়াতে 12-0 হওয়ার জায়গা আছে, সেখানেও আমরা ধরলাম 6 থেকে 8। পূর্ব বর্ধমান, যেটা তৃণমূল কংগ্রেসের গড়, বিজেপি সাংগঠনিক অবস্থা খুব খারাপ, ফলে একটা আসন নাও পেতে পারে, খুব বেশি হলে 4টে আসন পাবে ধরে নিলাম। পশ্চিম বর্ধমানে খুব ভালো গুছিয়ে নিয়েছে, সেখানে ভালো ফলাফল আছে, চলো সেখানে 4 থেকে 6টা ধরলাম। আর বীরভূমের যে 11টা আসন আছে সেখানে 3 থেকে 5টা আসন ধরলাম। এই রকম আমরা একটা কম ধরেছি। এবার আপনারা আপনাদের যে জেলা আছে সেই জেলার যে ছবিটা আছে, যে হাওয়াটা আছে, তার বেসিসে কিন্তু আমাদের জানাবেন যে এই যে মিনিমাম ধরেছি বিজেপির কি এর থেকেও কম পাওয়ার সম্ভাবনা আছে আপনার জেলাতে, তাহলে আমাদের ডেটা কিন্তু আরও কনসলিডেট আমরা করতে পারবো। তো যাই হোক, এই যদি ধরি মানে বাঁ দিকের যে ফিগারটা ধরেছি সেটা আমরা মিনিমাম ধরেছি, আর ডান দিকের যে ফিগারটা ধরেছি সেটা ম্যাক্সিমাম ধরেছি, তাহলে এই টোটাল যদি ট্যালি করি তাহলে 294টা আসনের মধ্যে দেখা যাচ্ছে বিজেপি সর্বনিম্ন 100টা আসন মতো পেতে পারে এবং সবথেকে বেশি 150টা আসন পেতে পারে। অর্থাৎ এই ডেটা যদি হয়, আমি যদি বেয়ার মিনিমাম ধরি 100টা আসন বিজেপি পাচ্ছেই, মানে গতবারের থেকে বিজেপির আসন বাড়ছে। 77-এর নিচে বিজেপি নামছে না। এরা যে বলছে 50-এর নিচে নামিয়ে দেবে, 30-এর নিচে নামিয়ে দেবে, 250-60টা আসন নিয়ে এরা ক্ষমতায় আসবে না, সেরকম সিনারিও অ্যাটলিস্ট আমরা গোটা বাংলা জুড়ে ঘুরে সেটা তুলতে পারিনি। তো 100 থেকে 150 আসন যদি ট্যালি হয়, আমরা একদম অ্যাভারেজ ধরেছি যে দুটোর মাঝামাঝি পয়েন্ট, মানে অ্যাভারেজ 125টা মতো আসন বিজেপি এখানে পেতে পারে। তাহলে 125 আসন যদি পাই, গোটা রাজ্যের চিত্রটা কী হবে? ওই যে বলছিলাম না যে 148-এর নিচে নেমে গেলে কি চিত্রটা দাঁড়াবে। 125 বিজেপি হচ্ছে লোয়েস্ট, সব থেকে কম আমরা জায়গাটা ধরেছি। তাহলে সেই জায়গায় তৃণমূল মোটামুটি 160টা মতো আসন পাবে। 160টা আসন যদি পায়, 125 আর 60 285 আসন হয়ে যাচ্ছে। তাহলে থার্ড ফ্রন্ট 10টা মতো আসন পাচ্ছে, মানে 124-25 আসন বিজেপি পাচ্ছে, এরকম জায়গা যদি দাঁড়ায়। তাহলে 160 আসন পাচ্ছে, মানে 200 ক্রস করছে না তৃণমূল কংগ্রেস। 160 হলে আমাদের মেজরিটি মার্ক হচ্ছে 148, এবং সেই মেজরিটি মার্ক থেকে মাত্র 12টা আসন বেশি পাচ্ছে। সেই জায়গায় যদি থার্ড ফ্রন্ট, মানে এই ধরুন বাম, কংগ্রেস, আইএসএফ, মিম, হুমায়ুন কবির, যে জটাই আসন পাক সবাই মিলে বললো দিদিমণিকে তারা সাপোর্ট করবে, তাহলে তাদের কাছে আছে 10টা আসন, 12 আর 10-এ 22টা আসন এক্সট্রা হচ্ছে। মেজরিটি মার্ক থেকে 22টা আসন বেশি পাচ্ছে শাসক দল। আর বিজেপি 125 যদি রিচ করে যায়, তাহলে মেজরিটি কতটা কম থাকছে, তাদের 23টা আসন কম থাকছে, মানে ওরা 22টা বেশি পাচ্ছে আর বিজেপি 23টা আসন কম থাকছে। তো আপনাদের মনে হয় যে এরকম পজিশন যদি থাকে বিজেপির, যদি আমরা অন্যান্য রাজ্যের স্ট্যাটিস্টিক্স দেখি যে এরপর এখানে অপারেশন লোটাস চালু হবে না, এই সরকারটা 6 মাস টিকতে পারবে, এরকম একটা সিনারিও যদি হয়, 160 পেয়েছে শাসক দল, 10টা পেয়েছে অন্যান্যরা, সব মিলিয়ে 170 আছে, আর বিজেপি 125-এ আটকে আছে। 6 মাসের মধ্যে সেই সরকারটা ভেঙে গিয়ে এখানে বিজেপি সরকার হবে না। আর যদি অন্য আর একটা সিনারিওর দিকে তাকান, মানে যেটা আমাদের সমীক্ষাতেও দেখাচ্ছে বা বিভিন্ন জনও সেই কথাই বলছেন, যে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও জিতছেন শুভেন্দু অধিকারী। যদি সত্যিই সেই সিনারিও হয়, ভবানীপুরে খোদ মুখ্যমন্ত্রী হেরে যান, নন্দীগ্রামের পর ভবানীপুরে এসেও শুভেন্দু অধিকারী হারিয়ে দেন তাকে, তাহলে এই আসন পাওয়ার পরও, 160-70 আসন পাওয়ার পরও এই সরকারটা শপথ নিতে পারবে না। তার আগেই 30-40টা এমএলএ ভেঙে এদিকে এসে বলবে, ভাই আমরা আজ থেকে তোমাদের উন্নয়নের জোয়ারে ভেসে গেলাম। সুতরাং কোনো সিনারিওই দেখাচ্ছে না যে খুব কমফোর্টেবল জায়গায় আছে শাসক দল। তারা যদি সরকার করার মতো জায়গাতে যায়ও, সেই সরকার 6 মাস টিকিয়ে রাখার মতো জায়গায় নেই। এবং তার থেকেও বড় কথা, যদি তাদের সেনাপতি হেরে যায়, তাদের প্রধান মুখী হেরে যায়, তাহলে সেই সরকারটা শপথ নেওয়ার মতো জায়গাতেও নেই। আর বিজেপি যদি খুব খারাপ ফলাফলও করে, 125-120 এই মার্কটা যদি পেরিয়ে যায়, তাহলেই কিন্তু এই রাজ্যে অনেক খেলা হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, যে কোনো সমীক্ষায় দেখাচ্ছে যে ওই জায়গাটায় আটকে আছে বেসিক্যালি শাসক দল, এবং সেখানে যেটা আসনটা 150 থেকে 170, এটা কিন্তু বিজেপির পক্ষে দেখাচ্ছে। আর এই 148 একবার ক্রস করে গেলে তারপর তো যা হওয়ার হয়েই যাবে। সুতরাং যারা এখনও কনফিউজড আছেন যে হবে কি, পরিবর্তন হবে কি, দেখুন অঙ্ক তো বলছে, হাওয়া তো বলছে, পরিসংখ্যান তো বলছে যে হওয়ার মতো জায়গায় আছে, কিন্তু একটা জায়গাতেই এটা আটকে যেতে পারে। সেটা হচ্ছে, আপনি যদি ওভার কনফিডেন্স হয়ে যান, আপনি যদি ভাবেন যে হয়ে গেছে, যেটা হয়ে গেছে আমার আর ভোট দিয়ে কী হবে, কিংবা আপনি কনফিউজড হয়ে যান যে দূর আর হবে না, ভোটটা দিয়ে আর কি করব, এই জায়গা থেকেই একমাত্র যদি হিন্দু ভোটটা কনসলিডেট না হয়, তাহলেই আবার চতুর্থবারের জন্য দিদিমণির প্রত্যাবর্তন সম্ভব। না হলে পরিবর্তন সেই লেখাটা একদম জলজল করছে দেওয়ালে। কি বলবেন পুরো স্ট্যাটিস্টিক্স নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।